আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে এসপিকে পদ্ধতিতে কিভাবে ধান চাষ করব, পুরোপুরি বিস্তারিত পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাবো। এসপিকে পদ্ধতিতে ধান চাষ করতে হলে আগে জানতে হবে ধান কিভাবে চাষ করতে হয়। সচরাচর আমাদের বাংলাদেশে তিনটি পদ্ধতিতে ধান চাষ হয়ে থাকে। এর মধ্যে প্রথম হচ্ছে সরাসরি বীজ বপন করে, আরেকটা হচ্ছে বীজ অঙ্কুরিত করে আলাদা নার্সারিতে ধান গাছের চারা তৈরি করতে হবে। তারপরে এই ধানের চারা আপনার মূল জমিতে রোপণ করতে হবে। গেল দুইটা। আরেকটা হচ্ছে সরাসরি বীজ অঙ্কুরিত করে ধানের জমিতে সরাসরি মূল জমিতে বপন করে দেওয়া আর কি। এই তিনটি পদ্ধতিতে করা হয়, তবে সবচেয়ে বেশি করা হয় আপনার আলাদা প্লট করে নার্সারি করে চারা তৈরি করে তারপরে মূল জমিতে লাগানো হয়। সবচেয়ে বেশি এই পদ্ধতিতেই করে। তো সবচেয়ে উত্তম হচ্ছে বীজ অঙ্কুরিত না করে সরাসরি বীজ মাটিতে জমিতে আপনি ছিটিয়ে দিবেন, ওইটা হচ্ছে বেস্ট। তবে যেহেতু আমরা সবচেয়ে বেশি রোপণ পদ্ধতিটাকেই চারা রোপণ করেই ধান চাষটা করি, তো আজকে চারা রোপণ করেই কিভাবে ধান চাষ করবেন এসপিকে পদ্ধতিতে সেই বিষয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং কোন কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্যান্য বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর প্রধানত আমি বলে রাখি যে আমি ইউটিউব বা ফেসবুকে কিন্তু তেমন আগ্রহ নিয়ে ভিডিও দেই না, কিন্তু যেহেতু গুরুজির আদেশ যে যতগুলা প্ল্যাটফর্ম আছে চেষ্টা করো যে সব প্ল্যাটফর্মেই মানুষকে পরামর্শ দেওয়ার, এবং যেহেতু আমি নিজে করতেছি সেহেতু আমি চেষ্টা করব সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার। আমি যেভাবে করতেছি আমি দুইভাবে করতেছি, যেমন বীজ অঙ্কুরিত করে জমিতে বপন করতেছি সরাসরি মূল জমিতে, আর দ্বিতীয়ত চারা তৈরি করে চারা রোপণ করে আবার করতেছি। তো এই রোপণ পদ্ধতিটা কিন্তু আমাদের দেশীয় কোনো পদ্ধতি না, এটা জাপানের একটা পদ্ধতি। জাপানের এক কৃষক এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন। যাই হোক, যেহেতু আমাদের দেশে সবচেয়ে বেশি চারা রোপণ করেই ধান চাষ করা হয়, তো আমি চারা রোপণ করে কীভাবে ধান চাষ করতে হবে সেটাই আলোচনা করব। এসপিকে পদ্ধতিতে যেখানে আপনি নার্সারি তৈরি করবেন ধানের, তো নার্সারির প্রতি 1000 বর্গ ফুট জায়গাতে আপনি 10 কেজি হারে ঘনজীবামৃত ছিটিয়ে দেবেন। সর্বপ্রথম ছিটিয়ে দেওয়ার পর জমিটাকে ভালোভাবে তৈরি করে নেবেন। হাল চাষ দিতে হলে চাষ দিবেন, বা যদি কেউ ওই কাদামাটিতে করেন তাহলে ওইটাকে একটু সমান করে নেবেন। আমাদের দেশে মই আছে, মই দিয়ে টেনে অনেক সময় আমরা সমান করি। তো এমনিতে আমরা যে বেশিরভাগ করি আপনার এই খাল, শুকনা খালের মধ্যে যেই খালগুলা সম্প্রতি শুকাইছে ওইগুলাতে একটু কাদা কাদা থাকে, ওই সমস্ত জায়গাতে বেশিরভাগ করি। তো আমিও এবার খালের মধ্যেই কিন্তু করছি, মূল জমিতে করিনি। তো এটার জন্য আপনি প্রতি 1000 বর্গ ফুট জায়গাতে 10 কেজি মাত্র
ঘন জীবামৃত ছিটিয়ে দিবেন। তারপর জায়গাটাকে একটু ভালোভাবে সমান করে নেবেন। বাস, হয়ে গেল। তারপরে আপনি ধানের যে জাতটাই লাগান, চেষ্টা করবেন দেশি জাতের ধান লাগানোর। যদি দেশি জাতের ধান না পান তাহলে আপনি হাইব্রিড ধান নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু আপনি পাচ্ছেন না, আপনার তো করতে হবে, এই জন্য হাইব্রিড ধানের বীজ নেন। বীজটাকে বীজামৃত দিয়ে সংস্কার করেন, করে জমিতে ছিটিয়ে দেন। তারপর জীবামৃতের স্প্রে শিডিউল, এই বীজ ছিটিয়ে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে বীজ অঙ্কুরিত হওয়ার 7 দিন পর, যেমন আজকে বীজ অঙ্কুরিত হয়ে গাছ বেরোচ্ছে, আপনি এর থেকে 7 দিন পর 10 লিটার পানি, 200 মিলিলিটার জীবামৃত পানির সাথে মিশিয়ে স্প্রে করবেন। আবারও বলতেছি, 10 লিটার পানি, 200 মিলিলিটার জীবামৃত। প্রথম স্প্রে করলেন আপনি অঙ্কুরিত হওয়ার 7 দিন পর। দ্বিতীয় স্প্রে হচ্ছে প্রথম স্প্রে থেকে 7 দিন পর। প্রথম স্প্রে আপনি যেদিন করলেন এর 7 দিন পর আপনি দ্বিতীয় স্প্রে করবেন। 10 লিটার পানি, 500 মিলিলিটার জীবামৃত। আমি আবারও বলতেছি, 10 লিটার পানি, 500 মিলি জীবামৃত মিশিয়ে, ভালোভাবে মিশিয়ে স্প্রে করে দিবেন। এখন আপনার জায়গা অনুযায়ী আপনার পানি বেশি লাগতে পারে, তো এক্ষেত্রে আপনি ওই মেনটেন করবেন কি 10 লিটারে 500 মিলি, আর প্রথম ডোজে মেনটেন করবেন 10 লিটারে 200 মিলি। এখন আপনার পানি যদি 20 লিটার লাগে তাহলে 400 মিলি প্রথম স্প্রেতে, দ্বিতীয় স্প্রেতে যদি 20 লিটার পানি দেন তাহলে 1 লিটার জীবামৃত দিবেন। তো এইভাবে আপনি মেনটেন করে নেবেন হিসাব করে। তো একটু কম বেশি হলে অসুবিধা নেই, জীবামৃত একটু কম বেশি হলে কোনো অসুবিধা নেই। তো তৃতীয় স্প্রে মানে শেষ স্প্রেটা, তৃতীয় স্প্রে করবেন আপনি চারা যখন উঠাবেন, মানে আমার মূল জমিতে লাগানোর জন্য যেদিন চারা উঠাবো এর 5 থেকে 7 দিন আগে, 5 দিন আগে দিলেই ভালো। 5 দিন আগে 10 লিটার পানি, 200 মিলি পচা মাঠা, মাঠা তো আমরা চিনি সবাই, পচা মাঠা স্প্রে করে দেবেন। 10 লিটার পানির সাথে 200 মিলি পচা মাঠা। এখন এই পচা মাঠা দেওয়ার কারণটা আমি একটু বলি। গাছের সাথে মাটির যে একটা সম্পর্ক থাকে, মা এবং সন্তানের যেমন সম্পর্ক, গাছের সাথে মাটির সম্পর্ক কিন্তু ঠিক তদ্রূপ। এখন এই পচা মাঠা দেওয়ার ফলে কি হয়, গাছ এবং মাটির মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়। মাটি এবং গাছের যে মা সন্তানের সম্পর্ক, ওটা আস্তে আস্তে আলাদা হয়। যদি এটা না করি তাহলে চারা ওঠানোর সময় যে একটা শক লাগবে চারার, এই শকটা লাগানোর কারণে আপনি জমিতে চারা রোপণ করার পর দেখবেন 3-4 দিন পর গিয়ে চারা মানে দাঁড়াইছে। আর যদি আপনি পচা মাঠা ইউজ করেন চারা তোলার 5 দিন আগে, যেদিন থেকে আপনি লাগাবেন সেদিন থেকেই সে কাজ করা শুরু করবে। তো এটা একটা প্লাস পয়েন্ট আমরা পাইলাম, মাঠা দেওয়ার ফলে এই কাজটা হয়। তো এবার আসেন মূল জমি কিভাবে চাষ করবেন। চারা যে জমিতে রোপণ করবেন সেই জমির শিডিউলটা আমি বলে দিই। ওই জমিতে যেই ফসল আপনি পূর্বে চাষ করেছিলেন সেই পূর্বে চাষকৃত ফসলের অবশিষ্টগুলা আপনি এক জায়গায় স্তূপ আকারে রেখে দেন এবং পূর্ব ফসলের জমিটাকে ভালো করে হাল চাষ দিয়ে, একটা হাল দিবেন, সাধারণত 2টা চাষ দিতে হয়। তো প্রথম চাষ দিয়ে 10 দিন বা 15 দিন রেখে দেন, রৌদ্রে ভালোভাবে
এটাকে শুকাইতে দেন। তারপর প্রতি 1 বিঘা জমিতে 70 কেজি ঘন জীবামৃত ছিটিয়ে দেন সমানভাবে। সেচের পানি দেওয়ার পর প্রতি 1 বিঘাতে আপনি 70 লিটার জীবামৃত সেচের পানির সাথে দিয়ে দেন। তারপর আমরা কাদা তৈরি করি না, পানি দেওয়ার পর সেচ দেওয়ার পরে কাদা তৈরি করে তারপর রোপণ করি, তো এই কাদা তৈরি করেন। তারপর চারাগুলাকে বীজামৃত দিয়ে শোধন করে নেবেন, যাতে করে চারার মধ্যে শিকড়বাহিত কোনো রোগ আপনার জমিতে প্রবেশ না করতে পারে। এই জন্য বীজামৃত দিয়ে সংস্কার করে তারপর আপনি চারা লাগান। আরেকটা কথা মাথায় রাখবেন, চারা কিন্তু একটা করে লাগাবেন, এক জায়গাতে একটা চারা লাগাবেন। ইনশাল্লাহ একটা চারা থেকে আপনার 20 থেকে 30টি পাশকাঠি বের হবে ইনশাল্লাহ। এসপিকে পদ্ধতি আসলে একটি চমৎকার পদ্ধতি, আমি নিজে না করলে আসলে বুঝতে পারতাম না। আপনারা মনে কোনো ভয় না রেখে, কোনো সংকোচ না রেখে নির্ভয়ে আল্লাহ ভরসা করতে থাকেন, ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। এবং চারার দূরত্বটা দিবেন মিনিমাম 9 ইঞ্চি, একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব 9 ইঞ্চি রাখবেন। 6 ইঞ্চিতে চারা রোপণ করবেন না, কারণ যেহেতু আপনার এখানে 30 থেকে 32টা পাশকাঠি বের হবে, তাহলে অনেক বড় পরিবার হবে। তো এই পরিবারকে আপনি জায়গা দিতে হবে যথেষ্ট, নাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তো গাছ বেশি লাগাইলে যে ফলন বেশি হবে তা না, কম গাছেও কিন্তু বেশি ফলন হয়। তো আমরা এসপিকে পদ্ধতিতে গাছ কম হবে, কিন্তু গাছের যে পরিধি ওইটা বেশি হবে, গাছের উচ্চতাও বেশি হবে, গাছের রোগবালাই কম হবে। এবং রোগবালাই হলে আমরা তো স্প্রে করতে জানি, প্রাকৃতিক পদ্ধতি এসপিকে পদ্ধতিতে অনেক কীটনাশক আমরা তৈরি করি, যেগুলো আসলে মানুষের জন্য কোনো ক্ষতিকর না, বিষমুক্ত, রাসায়নিক কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। তো এই ছিল এই চারা রোপণ পর্যন্ত আপনার শিডিউল। এরপরে স্প্রে শিডিউল আমি বলে দিই, লিখে রাখছি। রোপণের পর প্রতি মাসে একবার প্রতি বিঘাতে 70 লিটার পানি 70 লিটার জীবামৃত পানিতে আপনি দিয়ে দিবেন সেচের পানির সাথে, বা এই জমিতে যে পরিমাণ পানি থাকার কথা ওই পরিমাণ পানি আছে পানির মধ্যে এটা দিয়ে দিন স্প্রে করে, যাতে গাছের শরীরে যাতে না পড়ে। যেহেতু সরাসরি আপনার জীবামৃত কিন্তু গাছে পড়লে গাছের ক্ষতি হয়। পানি সেচ দেওয়ার পর গাছের শিকড়ের কাছে গ্লোমাস প্রকারের ফাঙ্গাস বাতাস থেকে নাইট্রোজেন ধরে শিকড়ে পৌঁছে দেয়। আপনার এখানে নাইট্রোজেন সার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে গ্লোমাস আছে জীবামৃতের মধ্যে। এই গ্লোমাস কি করে, বাতাস থেকে নাইট্রোজেন ধরে গাছকে দেয়। এখন হচ্ছে মুখ্য ফসলে জীবামৃত স্প্রে, মানে ধান মূল জমিতে আপনার জীবামৃতের স্প্রে করতে হবে। কিভাবে, সেটা হচ্ছে রোপণের 1 মাস পর প্রতি বিঘায় 35 লিটার পানি 2 লিটার জীবামৃত, 35 লিটার পানি 2 লিটার জীবামৃত। আপনারা সমস্যা হলে লিখে রাখবেন যাতে করে ভুল না হয়, কারণ এগুলো খুব সেন্সিটিভ জিনিস, মন গড়াভাবে কোনো কিছু বললে হবে না। দ্বিতীয় স্প্রে, প্রথম স্প্রে থেকে 21 দিন পর। প্রথম স্প্রে আপনি করলেন 35 লিটার পানি 2 লিটার জীবামৃত, এটা 1 বিঘা জমির জন্য প্রযোজ্য। প্রথম স্প্রে থেকে দ্বিতীয় স্প্রে 21 দিন পর দেবেন, অর্থাৎ আজকে প্রথম স্প্রে করলেন, এর 21 দিন পর 50 লিটার পানি 3.5 লিটার জীবামৃত। দ্বিতীয় স্প্রের 21 দিন পর তৃতীয় স্প্রে, দ্বিতীয় স্প্রের 21 দিন পর তৃতীয় স্প্রে। আমি বারবার বলতেছি এই জন্য যে এই
স্প্রে শিডিউলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, জরুরি। প্রতি বিঘায় 70 লিটার পানি 7 লিটার জীবামৃত। 70 লিটার পানি 7 লিটার জীবামৃত। এখন শেষ স্প্রে, চতুর্থ স্প্রে, এটা হচ্ছে শেষ স্প্রে, এরপর আর দেওয়ার দরকার নেই। ফসলের যে দানাগুলো আছে, যেমন ধান হলে ধানের ভিতরে যখন এই ধানটা চাপ দিলে যখন সাদা দুধের মতো একটা তরল বেরোয়, দুগ্ধাবস্থায় থাকে, তখন প্রতি বিঘায় 70 লিটার পানি 2 লিটার পচা মাঠা। 2 লিটার পচা মাঠা, 70 লিটার পানি 2 লিটার পচা মাঠা। এ হচ্ছে ধানের জন্য। তারপরে কীটনাশক স্প্রে শিডিউল। যদি কোনো রোগবালাই দেখা যায় বা কীট পতঙ্গ দেখা যায়, যেদিন কীটের আক্রমণ অথবা ডিম দেখতে পাবেন, তৎক্ষণাৎ অগ্নিয়াস্ত্র নামে একটা এসপিকের আপনার কীটনাশক আছে, অগ্নিয়াস্ত্র স্প্রে করতে হবে। ওই অগ্নিয়াস্ত্র কিন্তু আপনি নিজেই তৈরি করবেন, বাজার থেকে কোনো কিছু কিনতে হবে না। আপনার টাকা আপনার কাছেই থাকবে, গ্রামের টাকা গ্রামে থাকবে, গ্রামের টাকা শহরে যাবে না, শহরের টাকা গ্রামে আসবে। বাস, এটাই হচ্ছে আমাদের এসপিকের একটা স্লোগান। দেশের টাকা দেশে থাকবে, দেশের টাকা দেশের বাইরে যাবে না, দেশের বাইরের টাকা দেশে আসবে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমাদের দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হলে কৃষকদের এগিয়ে আসতে হবে। যারা কৃষক তারা এগিয়ে আসবেন। কসাইদেরকে আমি দূরে থাকার আহ্বান করছি, কারণ বর্তমানে বেশিরভাগ কৃষকই কিন্তু তাদের লাভের আশায় কৃষি করে, দেশের লাভের জন্য তারা কৃষি করে না, যার ফলশ্রুতিতে তারা অনেক সময় ঋণের বোঝা কাঁধে নিয়ে রাস্তায় রাস্তায় ঠোকর খায়। তো অগ্নিয়াস্ত্র স্প্রে করতে হবে। যদি দাগ দেখা যায় তাহলে প্রতি বিঘায় 40 লিটার পানি, 4 লিটার জীবামৃত, 1 লিটার টক দই মিশ করে, যদি কোনো দাগ দেখা যায়, লাল, বাদামি, কালো, এরকম পাতার মধ্যে দাগ থাকে না, এই দাগ দেখলে আপনি 40 লিটার পানি, 4 লিটার জীবামৃত এবং 1 লিটার টক দই পচা মাঠাটা দিলেই হয়, আপনি মিশিয়ে স্প্রে করে দিবেন। তাহলে দেখবেন যে দাগগুলো চলে গেছে। দাগগুলো আসলে ফাঙ্গাসের আক্রমণ থেকেই হয়, ছত্রাকজনিত রোগ। তো এটা কোনো বড় বিষয় না। আপনি এইভাবে স্প্রে করলে আপনি দেখবেন যে আপনার ফসল খুব চমৎকার, এবং গাছের গ্রোথ আপনি দেখলে প্রথম থেকেই, যখন আপনি গাছের গ্রোথ দেখবেন তখনই বুঝতে পারবেন যে আসলে জীবামৃতের কি আকর্ষণীয় একটা রেজাল্ট আপনি নিজেই বুঝতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো আপনারা পরবর্তীতে কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চাইলে আমার নাম্বার আপনারা লিখে রাখতে পারেন, 016025588069। আমি আবার বলতেছি, 016025588069। যে কোনো জিনিস আপনি জানতে চাইলে আপনি জানতে পাবেন। এই যে আমার হাতে যে ডায়েরিটা আপনি দেখতেছেন, এর একটা প্যাড অনেক মোটা, এরকম 6টা প্যাড আমার শুধু এসপিকে পদ্ধতি নিয়ে যা কিছু জ্ঞান অর্জন করেছি, শুধু এটার মধ্যে লিপিবদ্ধ আছে, এই 6টা প্যাডের মধ্যে। তো যত কিছুই জানতে চান সব কিছুই আপনি জানতে পারবেন, শুধুমাত্র আমাকে বলতে হবে। আমি আসলে সময়ের অভাবে ভিডিও প্রতিনিয়ত দিতে পারি না। হঠাৎ করে গুরুজি আদেশ করলেন যে প্রচার করতে হবে, কারণ ওনার তো বয়স হয়ে গেছে। অনেকেই দেখতেছি যে ওনার থেকে প্রশিক্ষণ নিয়ে আইসা নিজের নামে চালাই দিতেছে। যেমন আপনার নাম এমুক, তা আপনার নামের অক্ষর দিয়ে আপনি এই পদ্ধতি চালাই দিতেছেন। আমাদের দেশে একজন আছে দেলোয়ার জাহান নামে, প্রাকৃতিক কৃষি কেন্দ্রের মালিক। তো উনি
এই এসপিকে পদ্ধতি থেকে আইডিয়া নিয়ে উনি এখন নিজের বলে চালাই দিতেছে, যে উনি বলতেছে আমি নিজে এটা করছি। এগুলো আসলে ঠিক না। একজনের অর্জিত জ্ঞান আপনি নিজের বলে চালিয়ে দেবেন, এটা তো অনৈতিক, একেবারে ইসলাম বিরোধী এবং ধর্ম বিরোধী। যে কোনো ধর্মে এটা আমরা সাপোর্ট করব না কখনো। হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, আপনি একজনের জ্ঞান, অর্জিত জ্ঞান নিয়ে আপনার নিজের বলে চালাই দিবেন, আমরা চুপচাপ বসে থাকবো, এরকম না। তো সবাই এটা নিয়ে প্রতিবাদও করতে হবে। যারা এরকম করে তাদের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিতে হবে। আমরা অলরেডি যাদের দেখছি যে তারা এসপিকে পদ্ধতি তাদের নিজের বলে চালিয়ে দিতেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং অচিরেই তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে ইনশাল্লাহ। আপনারা সবাই সাপোর্ট করবেন এবং যদি ইউটিউবে আপনারা বেশি বেশি সাপোর্ট করেন, শেয়ার করেন, তাহলে অবশ্যই আমি উৎসাহিত হব। কারণ আপনাদের জন্যই আমি ভিডিওগুলো দিতেছি। আমার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য আমি কোনো কিছু করতেছি না। ব্যক্তিগত স্বার্থে শুধু এটাই করতেছি যে এসপিকে পদ্ধতিতে চাষাবাদ করতেছি, নিজে বিষমুক্ত খাইতেছি, বাস। আমার খুব ভালোই চলতেছে দিনকাল। এখন শুধুমাত্র গুরুজির আদেশে, ওনার কথা রাখতে গিয়ে আমি ইউটিউব এবং ফেসবুকে ভিডিও এখন প্রতিনিয়ত আপলোড দিতেছি। যেহেতু অনেক আগে আমি প্রশিক্ষণ নিয়েছি, মাঝখানে বিভিন্ন সমস্যার কারণে আমি নিজেও করতে পারি নাই, ব্যক্তিগত সমস্যার কারণে। আমার তো আসলে নিজস্ব কোনো জায়গা নাই, আমি লিজ নিয়ে করতে হয়, এজন্য আমার জন্য একটু কষ্টসাধ্য। কারণ একই জমিতে আমি বারবার করতে পারি না। যেমন 2 বছর করলাম, পরে উনি যখন দেখলো যে ফসল ভালো হইতেছে, ফলন ভালো হইতেছে, তো উনি বললো যে না, এখন আর দিব না। তখন উনি নিজে করে, যাক করুক, সমস্যা নেই, এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কারণ নিজের যেহেতু নাই, যেভাবে আছে এভাবেই চলতে হবে। তো আপনারা সবাই দোয়া করবেন। আমি একটা প্রায় 1 বিঘা জমির মতো লিজ নিতেছি 5 বছরের জন্য, একটা বাগান করার উদ্দেশ্যে। কলা বাগান করব এবং মিশ্র চাষ করব। এটাতে কলার সাথে অন্যান্য সবজি, অন্যান্য গাছ যেগুলো শর্ট টাইমে ফলন দেয়। হাইব্রিড কোনো কিছু না, শুধু দেশীয় যে জিনিসগুলো আছে, শাকসবজি, ফল ইত্যাদি সব কিছুই করবো। কলার সাথে পেঁপে, সজিনা, তারপরে আপনার অরহর ডাল, তারপরে মাসকালাই, ছোলা বুট, এই ধরনের ডাল জাতীয় ফসল করব। এবং সবজির মধ্যে যত ধরনের সবজি বাজারে এই দুর্লভ, পাওয়া যায় না সহজে, ওইগুলা করার চেষ্টা করব। মানে প্রিমিয়াম ভ্যারাইটিগুলো আমি করার চেষ্টা করব। কারণ এতে করে যে প্রিমিয়াম সবজির যে বাজারটা, ওই বাজারটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। কারণ অনেক চড়া দামে কিন্তু বিক্রি করে। আমাদের উদ্দেশ্য কিন্তু দামে বিক্রি করা তা না। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজে সুস্থ থাকা এবং অন্যকে সুস্থ রাখার চেষ্টা করা, বাস এতটুকুই। আমাদের আর কোনো চাওয়া পাওয়া নাই। এই জাতির জন্য বেশি ভালো করতে গেলে আবার খারাপ হয়ে যেতে হয়, এই জন্য বেশি কিছু করার নেই। যারা বিষমুক্ত খেতে চান, শুধুমাত্র তাদেরকেই সহযোগিতা করব ইনশাআল্লাহ। আমি যতদিন জীবিত আছি, আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আমি কৃষকদের মাঝে থাকতে চাই, কৃষকদের সহযোগিতায় আসতে চাই। বাংলাদেশের মানুষকে সুস্থ রাখার একটা চেষ্টা হইলেও করতে চাই। আপনারা যার যার জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন যাতে করে নিজে বিষমুক্ত খেতে পারেন, রাসায়নিক কৃষি থেকে দূরে সরে এসে প্রাকৃতিক পদ্ধতি, সুভাষ পালেকর কৃষি পদ্ধতিতে আপনারা আসেন। অবশ্যই আপনি বিষমুক্ত এবং এই কীটনাশক মুক্ত, রাসায়নিক মুক্ত আপনি সবজি খাবেন, ফসল উৎপাদন করবেন, নিজে খাবেন, সুস্থ থাকবেন। কারণ সুস্থ থাকার প্রথম শর্তই হচ্ছে খাদ্য, সুস্বাস্থ্যকর খাদ্য। স্বাস্থ্যকর খাদ্য মানে আপনি সুস্থ। স্বাস্থ্যকর খাদ্যেও আপনার এই পুষ্টিগুণ বেশি থাকে, ঔষধি গুণ বেশি থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে। এই জন্য স্বাস্থ্যকর খাবারটাই মূলত প্রধান। আপনি সুস্থ থাকতে হলে এগুলো আপনাকে খেতেই হবে। আর বাজার থেকে কিনে যা খাচ্ছেন বর্তমানে সম্পূর্ণ বিষ। আপনি পরীক্ষা করে দেখতে পারেন
যে কোনো ল্যাব টেস্ট করতে পারেন, সমস্যা নেই। এটা ল্যাব টেস্ট করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ আপনি খাবারে যখন আপনার খাবারটা যখন আপনার জিহ্বায় লাগতেছে তখনই আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে বিষাক্ত কিছু আছে। এটা স্বাদ নাই, কোনো কোনো ঘ্রাণ নাই, ভাতের মধ্যে কোনো ঘ্রাণ নাই। ধনিয়া পাতা বাজার থেকে কিনে নিতেছেন, বান্ডিলের উপর বান্ডিল কিনে নিতেছেন, কিন্তু তরকারিতে দেওয়ার পর ঘ্রাণ নাই। আমার এসপিকে পদ্ধতিতে চাষকৃত ধনিয়া পাতা রান্না করলে পাশের বাড়িতে খবর চলে যায় যে ধনিয়া পাতা আনছে, নিয়ে আসো একটু। তো এরকম একজন দুইজন করে আস্তে আস্তে মূলত আমাদের পরিবারটা বড় হবে। আর যারা এসপিকে পরিবারের সদস্য হইতে চান তাদেরকে প্রথম শর্ত হচ্ছে তারা এসপিকে পদ্ধতিটাকে আগে এই অ্যাপ্লাই করতে হবে। আমরা আপনার জমিতে আসব, দেখব এবং আপনাকে আমাদের এসপিকে গ্রুপে এই জয়েন করতে পারমিশন দিব। এর আগে কিন্তু আমরা কাউকে এসপিকে গ্রুপে নিতেছি না। আমাদের এসপিকে ফ্যামিলিতে শুধু তারাই আছে যারা এসপিকে পদ্ধতিতে চাষাবাদ করতেছেন, শুধু তারাই আছেন। এর বাইরে কিন্তু আমরা কাউকে নিচ্ছি না। আপনি নতুন করে অ্যাড হতে চাইলে আমাদেরকে বলবেন, আমরা এসে দেখব, অথবা ভিডিও কলের মাধ্যমে আপনি আপনার জমি পরিদর্শন করাবেন, আপনার সম্পূর্ণ সেট আপ দেখাবেন, জীবামৃত কোথায় বানাচ্ছেন, ঘন জীবামৃত কীভাবে বানাচ্ছেন, ওষুধগুলো কীভাবে বানাচ্ছেন, সবগুলো দেখাইলে পরে আমরা আপনাকে পারমিশন দিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল। এসপিকে পদ্ধতিতে আসলে আপনারা অল্প পরিমাণে হইলেও করে দেখবেন, অবশ্যই আপনি সফল হবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।